অনুসন্ধানে জানা গেছে আনসার আন্দোলনে নেতৃত্ব দেওয়া ব্যক্তির নাম কাদের। তিনি মানিকগঞ্জের শিবালয় উপজেলার ষাটঘর তেউতা ইউনিয়নের ফজলুল হকের ছেলে এবং তেউতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। কাদের বর্তমানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনসারের পিসি হিসাবে কর্মরত আছেন। এদিকে নতুন করে আনসার বিদ্রোহের পরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের একটি পোস্ট ঘিরে রহস্য দেখা দিয়েছে। তিনি ওয়াশিংটনে বসে মনে করছেন যে বাংলাদেশে এই সরকারের বিপক্ষে প্রতিবিপ্লব সংগঠিত হয়ে গেল এবং আনসাররাই সেই প্রতিবিপ্লবের নেতৃত্ব দিচ্ছে এবং তার সুফল জয় ভোগ করবে। দর্শক 1000 কোটি টাকা দিয়ে আনসারদের আন্দোলনে নামিয়েছিল সজীব। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন আপনারা আনসার বাহিনী ডক্টর ইউনূসকে মারার জন্য তারা যে উৎটি পেতেছিল এবং শেখ হাসিনাকে বাংলাদেশে আনার জন্য যে উৎটি পেতেছিল সব কিছু কিন্তু ইতিমধ্যেই ফাঁস হয়ে গিয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন আনসারের প্রধান ছিল ছাত্রলীগ এবং যুবলীগের বড় একটি মাথা। সে 100 কোটি টাকা খেয়ে কিন্তু এবং জয় 100 কোটি টাকা দেওয়ার কারণে কিন্তু আনসার বাহিনী এরকম চেতেছিল। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। সেই সাথে যে ভিডিওর অংশ বিশেষ দেখে ভিডিওগুলো শুরু করেছিলাম সেই ভিডিওগুলো আপনারা বিস্তারিতের মাধ্যমে একের পর এক দেখতে পারবেন। শুধু তাই নয়, প্রিয় দর্শক বন্ধুরা, বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো একের পর এক মোবাইলের স্ক্রিন থেকে দেখে আসি। করণের দাবিতে গত কয়েকদিন ধরেই আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা আন্দোলন করে আসছিলেন। এর ধারাবাহিকতায় রোববার সচিবালয়ে প্রবেশ করে সারাদিন সকল কর্মকর্তা কর্মচারীদের অবরুদ্ধ করে রাখেন তারা। পরে শিক্ষার্থীরা কর্মকর্তাদের উদ্ধারে গেলে ব্যাপক সংঘর্ষ বাধে। কিন্তু দাবি মেনে নেওয়ার সিদ্ধান্তের পরেও কেন এমন আচরণ তা নিয়েই বাধে সন্দেহের দানা। অনুসন্ধানে জানা গেছে আনসার আন্দোলনে নেতৃত্ব দেওয়া ব্যক্তির নাম কাদের। তিনি মানিকগঞ্জের শিবালয় উপজেলার ষাটঘর তেউতা ইউনিয়নের ফজলুল হকের ছেলে এবং তেউতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। কাদের বর্তমানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনসারের পিসি হিসাবে কর্মরত আছেন। রোববার আন্দোলনে নেতৃত্ব দেওয়ার সময়ের একটি ভিডিওতে দেখা যায় দাবি আদায়ের লক্ষ্যে বক্তব্য দিচ্ছেন কাদের। সচিবালয়ের ভেতরে বক্তব্য দেওয়া ওই ব্যক্তি যে আনসার সদস্য কাদের, স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন ও প্রতিবেশী শফিউদ্দিন বিশ্বাস সেটি নিশ্চিত করেছেন। প্রতিবেশী শফিউদ্দিন বিশ্বাস কালবেলাকে জানান কাদের দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি আনসারে চাকরি করেন এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। আমাদের জানা মতে সে আওয়ামী লীগ তেউতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক, এইরকম তথ্য আছে আমাদের কাছে। আনসারদের যে গতকালকের সচিবালয় ঘেরাও সহ তাদের যে কর্মকাণ্ড, এটা আমি বাংলাদেশের সচেতন নাগরিক হিসাবে আমি এর নিন্দা জানাই এবং এর সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। আর ইউপি সদস্য দেলোয়ার হোসেন কালবেলাকে জানান কাদের ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। সে আনসার বাহিনীতে চাকরি করেন। প্রায় 10 বছর আগে সে এই চাকরিতে ঢুকেছেন। ওই যে কাদের আনসার সদস্য, ঠিক আছে, হ্যাঁ, ও কি করে নাকি স্বেচ্ছাসেবক লীগ করে? হ্যাঁ, ও স্বেচ্ছাসেবক লীগের কি সভাপতি? সভাপতি না সাধারণ সম্পাদক? আমি যতটুকু জানি এটা তো সভাপতি মনে হয়। এ বিষয়ে কথা হয় কাদেরের সঙ্গে। তিনি বলেন আন্দোলনের জেরে এখানে গন্ডগোলের সৃষ্টি, কিন্তু তাকে নিয়ে যা হচ্ছে তা থেকে রক্ষার জন্য কাকুতি মিনতি করেন কাদের। ওইটারে ফুটেজ ধরে এই যে লতিফ হোসেন একদম রাতুল পোস্ট করতেছে এটা সেটা সরবরাহের সাথে সারা জীবন ছোটবেলাতে আমি চাইলাম তাহলে মানুষ হইলাম। এখন এটা নিয়ে যদি বাজে মন্তব্য করে মনে কষ্ট লাগে ভাই। যতটুকু মানবিক কারণে আল্লাহর উপরে বার রেখে যেভাবে যা করা যায় আপনাদের সাথে ছোটবেলা থেকে চলে এসেছি, তাহলে আপনারা ওই বল ভরসা দিলে আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে আল্লাহর উপরে আপনাদের উপরে ভরসা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা নেতৃবৃন্দরা জানান কাদের মতো আনসাররা ঘাপটি মেরে থেকে ষড়যন্ত্র করছিল। তাদের বিচারের আওতায় আনার দাবি শিক্ষার্থীদের। এই মুহূর্তে এই অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং বিভিন্ন কুচক্রের মাধ্যমে হয়তো তাদের কোনো উদ্দেশ্য পরিণত ছিল বিধায় তারা সরকারি প্রতিষ্ঠানগুলো ঘেরাও করেছে এবং কালকে হাসান আব্দুল্লাহর উপরে হামলা হয়েছে। আমরা তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। তাদের শাস্তি আওতায় হোক এবং দেশে কারো কারা জড়িত সব দেখা হোক। শিবালয় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দিন জানান আনসারের মধ্যে ঘাপটি মেরে থাকা সব আওয়ামী লীগের পেতাত্তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে এসব করছে, যারা সামনে থেকেই এর নেতৃত্ব দিচ্ছে। এখন তো দেখছি এই আনসারের মধ্যে ঘাপটি মেরে থাকা কিছু আওয়ামী লীগের পেতাত্তা এবং ডাইরেক্ট এরা নেতৃত্ব দিয়ে আজকে এই সরকারকে বেকায়দায় ফেলার জন্য আজকে তারা এই সচিবালয় ঘেরাও করছে এবং এই দেশে এটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য আওয়ামী লীগ আজকে মাঠে নেমেছে। এর আগে চাকরি জাতীয়করণের দাবিতে রোববার সকাল থেকে সচিবালয়ের সামনে প্রায় 10,000 আনসার সদস্য অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। এক পর্যায়ে দুপুর 12টা থেকে তারা সচিবালয় ঘেরাও করে অন্তর্বর্তীকালীন সরকারের 7 উপদেষ্টা সহ সচিবালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন। পরে অবরুদ্ধদের উদ্ধার করতে রাত 9টার দিকে শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে গেলে ব্যাপক সংঘর্ষ হয়। এক পর্যায়ে পালিয়ে যান আনসার সদস্যরা। আনসাররা যে ভুল কাজ করেছে তার প্রমাণ হচ্ছে প্রথম অবস্থাতে শিক্ষার্থীদের তারা পিটিয়েছে, কিন্তু শিক্ষার্থীদের সংখ্যা এবং একটা স্বৈরাচার দানবীয় সরকারকে বিতাড়িত করার যে অভিজ্ঞতা তাদের হয়েছে, এই শিক্ষার্থীদের হুট করে এভাবে তাদের উপরে গায়ে হাত তুলে দাবি দেওয়া আদায় করা যাবে
আনসারদের এই বোঝাটা ছিল সম্পূর্ণরূপে ভুল। আনসারদের জন্য আরও কিছু বিপদের কারণ হয়েছে। আনসাররা আন্দোলন করছেন আর ওয়াশিংটনে বসে সজীব ওয়াজেদ জয় উৎফুল্ল হচ্ছেন। তিনি ফেসবুকে পোস্ট দিচ্ছেন একের পর এক, আনসারদের আন্দোলনকে বলছেন শান্তিপূর্ণ আন্দোলন, ইত্যাদি ইত্যাদি। তো সজীব ওয়াজেদ জয় কি? সজীব ওয়াজেদ জয় হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে। তিনি ক্ষমতা হারিয়েছেন, সিংহাসন হারিয়েছেন। তো তিনি সিংহাসন হারানোর ফলে তিনি এক ধরনের মনোবেদনায় আছেন। সেই মনোবেদনায় থাকার কারণে বাংলাদেশে যা কিছুই ঘটবে এবং সেটা যদি সরকারের একটু বিপক্ষে যায় তাহলে সেটাতে তিনি উৎফুল্ল হবেন। ওই যে যখন একেবারে কোনো কিছু থাকে না তখন খড়কুটোকে আঁকড়ে ধরেও মানুষ বেঁচে থাকতে চায়, টিকে থাকতে চায়। তো সজীব ওয়াজেদ জয়ের অবস্থা হয়েছে এইরকম। সজীব ওয়াজেদ জয় তো আসলে যে জীবনযাপন করতেন, তিনি ছিলেন বাংলাদেশের প্রিন্স সালমান। সৌদি আরবের সালমান যে জীবনযাপন করে, বাংলাদেশের মতো দেশে বাংলাদেশের সালমান ছিলেন সজীব ওয়াজেদ জয়। এসএসএফ পহরা থেকে শুরু করে টাকা পয়সা নানাবিধ কিছুতে তার কোনো কিছুর অভাব ছিল না, একটা রাজকীয় জীবনযাপন। তো সেই রাজকীয় জীবনযাপন হঠাৎ করে যখন বন্ধ হয়ে গেছে, আর পাচ্ছেন না, তো তখন তার নানা রকমের মর্মবেদনা তার ভেতরে তৈরি হয়েছে এবং সেটা বোঝা যাচ্ছে। সেই বোঝা যাওয়ার কারণে তিনি ওয়াশিংটনে বসে মনে করছেন যে বাংলাদেশে এই সরকারের বিপক্ষে প্রতিবিপ্লব সংগঠিত হয়ে গেল এবং আনসাররাই সেই প্রতিবিপ্লবের নেতৃত্ব দিচ্ছে এবং তার সুফল জয় ভোগ করবে, এরকম একটা ধারণা করে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আছেন। যে পাগলার সুখ মনে মনে বলে না বাংলা ভাষায়, অনেকটা সেই রকম। তো পাগলার সুখ মনে মনে এটা এইখানে জয়ের যে অনুসারীরা আছে তাদেরও কারো কারো দেখা গেছে, এটা থাকতে পারে। কিন্তু এই যে জয়ের পাগলার সুখ মনে মনে, এটা আনসার সদস্যদের আন্দোলনের বা তাদের যে যৌক্তিক দাবি সেটার বিরুদ্ধে গেছে। বিশেষ করে শিক্ষার্থীদের গায়ে হাত তোলার কারণে আনসার সদস্যদের দাবি মানার যৌক্তিকতা হারিয়েছে। এবং বিকালে কিছুক্ষণ আগে আমরা খবর পেলাম জাসদের হাসানুল হক ইনু গ্রেফতার হয়েছে। খুবই ভালো একটা কাজ হয়েছে। আমরা যতটুকু জেনেছি জাসদের হাজার হাজার কর্মীকে আনসারে অ্যাপয়েন্ট করেছে হাসানুল হক ইনুর নেতৃত্বে এবং তার রিকমেন্ডেশনে। যদি এটা সত্য হয়ে থাকে সেটা তদন্ত করে বের করা দরকার। এটা খুব সিরিয়াস একটা ব্যাপার, কারণ যারা ৭২ থেকে ৭৫-এর জাসদ করেছে, যারা সশস্ত্রভাবে অস্ত্র হাতে তুলে বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে প্রথম যুদ্ধ করেছে, তারা কোনোভাবে বিশ্বস্ত হইতে পারে না। এই ইনু, মেনন থেকে শুরু করে মতিয়া চৌধুরীরা বাংলাদেশ রাষ্ট্রকে অস্থির করেছে, আগেও করেছে, এখনো করে চলেছে গত ১৬ বছরে। বাংলাদেশে গত ১৬ বছরে এই গণতন্ত্রহীন রাজনীতি তৈরি করবার পিছনে, হাসিনাকে ডুবানোর পিছনে যেই সকল বাম এবং পতিত ছাত্রলীগের ছেলেপেলেরা জড়িত ছিল, শেখ মুজিবকে যারা ডুবাইছে, একই লোকগুলো হাসিনাকে ডুবাইছে। যারা শেখ মুজিবকে দিয়ে বাকশাল তৈরি করছিল, ঠিক একই লোকগুলো দেখবেন হাসিনাকে দিয়ে আবার দ্বিতীয় বাকশাল তৈরি করেছে। অতএব এরা জাতীয় শত্রু, এরা দেশের শত্রু, এরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু। ভোট ছাড়া, গণতন্ত্র ছাড়া একদলীয় স্বৈরাচার কায়েম করার ক্ষেত্রে তারা বাংলাদেশে সর্বশ্রেষ্ঠ। অতএব তাদেরকে যে কোনো মূল্যে ন্যায্যতার ভিত্তিতে বিচারের মুখোমুখি করতে হবে। এটা ব্রিটিশ আমল থেকে চলমান একটা প্রতিষ্ঠান। এটা একসময় ব্রিটিশ আমলে হোম গার্ড বলে পরিচিত ছিল। যখন পাকিস্তান হয়ে যায় তখন 1948-এ এটাকে নাম পরিবর্তন করা হয়। পরবর্তীতে এটাকে আপনারা দেখবেন জিয়াউর রহমানের সময় দুইটা আলাদা টিম করা হয়। সেটা হচ্ছে ভিলেজ ডিফেন্স টিম আর একটা হলো টাউন ডিফেন্স টিম, মানে গ্রাম প্রতিরক্ষা বাহিনী, শহর প্রতিরক্ষা বাহিনী। তখনকার আপনার সীমান্তে প্রচুর ভারতের মদদে কাদের সিদ্দিকী থেকে শুরু করে দেশের আওয়ামী কিছু যে বেইমান ছিল, জাতীয় গাদ্দার ছিল, তারা বাংলাদেশের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে লিপ্ত ছিল। গ্রামে গঞ্জে আমাদের সীমান্তে শত শত নাগরিককে হত্যা করেছে ওই বাহিনীগুলো। এটার প্রোটেকশনের অংশ হিসাবে তখন জিয়াউর রহমান সাহেব এই গ্রাম প্রতিরক্ষা বাহিনী করেন। শহরেও একইভাবে করা হয়েছিল। পরবর্তীতে আইনের মধ্য দিয়ে সেটা আনসারের সাথে এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী একীভূত করে ফেলা হয়। বর্তমানে এই সবটুকু মিলায়ে আনসারের সদস্য হচ্ছে প্রায় ৬১ থেকে ৬২ লক্ষ। এর ভিতরে অনেক পিলখানা হত্যাকাণ্ড, দেখেন এই হত্যাকাণ্ডের ইস্যুতে রাজনৈতিক বিভাজন কোনোভাবেই কাম্য না। আমরা যে দলই করি, কিন্তু গর্বের বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যেই ঘটনা ঘটেছে বিডিআর বিদ্রোহের নামে, এগুলোর পিছনে যারাই জড়িত, যেই দল, যেই মত, যেই ব্যক্তি, যে অফিসার, প্রত্যেকের দৃষ্টান্ত স্বরূপ বিচার চাওয়া প্রত্যেকটা বাংলাদেশের কামনা হওয়া উচিত। এটাকে কাউন্টার কইরা নানা দিকে প্রভাবিত করার সুযোগ নেই। দর্শক, দীর্ঘদিন পর পিলখানা হত্যাকাণ্ড ইস্যুতে সরব হয়েছে আমাদের সরকার বা বিচারের যেই ডিপার্টমেন্টগুলো আছে। সরকার পতনের পর থেকেই এই পিলখানা হত্যাকাণ্ডের পেছনে মূল নেতৃত্বটা ভেতরে কে দিয়েছে, সহযোগিতা কে করেছে, এই সকল ইস্যুতে একের পর এক তথ্য বের হচ্ছে। পিলখানা হত্যাকাণ্ডের বিষয়ে সাবেক ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ডক্টর খান সুবাইল বিন রফিক সাহেব খুবই চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছেন। ইভেন এখানে যে সাবেক বরখাস্তকৃত সেনা কর্মকর্তা জিয়াউল হাসান, তার সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য এসেছে কিভাবে এই টোটাল নারকীয় হত্যাকাণ্ড ঘটিয়ে বাংলাদেশের সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়ার অপকৌশল চালানো হয়েছিল। তিনি বলছেন যে, যিনি আছেন সাবেক ক্যাপ্টেন, তিনি বলছেন যে পুরোটি ঘটনার মাস্টারমাইন্ড ছিল তারেক আহমেদ সিদ্দিক। গত পরশুদিন তৃতীয় মাত্র অনুষ্ঠানে তিনি বেশ কিছু তথ্য দিয়ে বলছেন যে এটাকে বিডিআর বিদ্রোহ বলা উচিত নয়, এটা ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড। কতিপয় সামরিক, বেসামরিক, রাজনৈতিক নেতৃত্বে
প্রত্যক্ষ পরোক্ষভাবে এই ঘটনাটি ঘটেছিল। 2009 সালের 25শে ফেব্রুয়ারি ঘটনাটির সময় আমি MIST-তে ইঞ্জিনিয়ারিং পড়ি। 25 ফেব্রুয়ারি সকাল 8:30টার দিকে আমাকে প্রথম পিলখানা থেকে ফোন করে ক্যাপ্টেন তানভীর, যিনি শহীদ হয়েছিলেন, তিনি আমাকে ফোন করে বলছিলেন উই আর ইন ট্রাবল, আর বলছিল যে জুনায়েদকে, যিনি তৎকালীন সেনাবাহিনীর সেনাপ্রধান মঈনের এডিসি হিসেবে কর্মরত ছিল, বিষয়টি জানাও। আমি তাকে বার্তাটি পাঠাই। তখন জুনায়েদ আমাকে বলে সেনাপ্রধান বিষয়টি সম্পর্কে অবহিত আছেন। এরপর MIST থেকে আমরা 10-15 জন ঢাকা ইঞ্জিনিয়ারিং ব্রিগেডে চলে যাই। সকাল 9:30টার দিকে সেখানে যাওয়ার পর তৎকালীন মেজর জেনারেল ইকবাল করিম ভুইয়া, যিনি পরবর্তী সময় সেনাপ্রধান হয়েছিলেন, তিনি আমাকে বাধা দিয়েছেন। এরপর আমরা 7-8 জন সেনা অফিসার অস্ত্রসহ আমাদের ব্রাদার অফিসার এবং তাদের পরিবারকে বাঁচানোর জন্য আবাহানির মাঠের দিকে রওনা হই। আমাদের উপর কয়েকজন বিডিআর গুলি ছুড়ছিল। এজন্য আমি MIST-র তখনকার কমান্ডার মোহাম্মদ জেনারেল ওয়াদুদকে ফোন করি। তিনি আমাকে প্রচন্ড গালাগালি করেন। উনি বরং 5 মিনিটের মধ্যে আমাকে সেখান থেকে চলে আসতে বলেন। এই সাবেক কমান্ড ক্যাপ্টেন বলছেন, সেদিন পিলখানায় ঢুকতে পারলে এই গণহত্যা হতো না। 27 ঘন্টা পর ঢুকেছিল সেনাবাহিনী। এর আগেই সেনা অফিসারদেরকে হত্যা করা হয়েছিল। ট্রাকে করে করে পিলখানায় সেনা অফিসারদের অবস্থানের তথ্য দেওয়া হয়েছিল, সেই অনুযায়ী তাদেরকে হত্যা শিকার হতে হয়েছিল। তিনি বলছেন যে আমার দায়িত্ব ছিল সবগুলো তদন্ত কমিটির মধ্যে সমন্বয় করা। সেই হিসাবে আমার কাছে বিভিন্ন তথ্য প্রমাণ রিপোর্ট এসেছিল। সুষ্ঠু তদন্তের ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে বাধা দেওয়ারও চেষ্টা করা হয়েছে। তিনি বলছেন যে প্রাপ্ত রিপোর্ট সময় দেখতে পাই ঘটনার পরিকল্পনা হয় 2008 সালের ডিসেম্বর থেকে। এর 3 মাস ধরে 25শে ফেব্রুয়ারি পর্যন্ত বিডিআরের 50 জনের মতন সদস্য বিভিন্ন রাজনৈতিক বেসামরিক ব্যক্তিদের সাথে একাধিকবার বৈঠকও করেছিল। বিভিন্ন গোয়েন্দা সংস্থা এইসব তথ্য জানতে পারেনি, এটা সম্পূর্ণ অসত্য, জেনেও তারা গোপন করেছিল। আওয়ামী লীগের একজন সাবেক এমপি প্রতি শুক্রবার পিলখানা মসজিদে জুমা পড়তেন। নামাজের পর তিনি সেখানে বিডিআর সৈনিকদের সাথে মিটিং করতেন। তার বাসায়ও একাধিক মিটিং হয়েছিল। সেই সব মিটিংয়ে আওয়ামী লীগের আরেকজন সাবেক এমপিও থাকতেন। মিটিংয়ে বিডিআরের সৈনিকদের উদ্দেশ্যে সাবেক এক এমপি বলেছিলেন, বেশি মারার দরকার নাই, 2-3 জন অফিসার মেরে ফেললে হয়, বাকিটা আমরা দেখব। এই 2 সাবেক এমপি হলেন ফজলেনুর তাপস এবং জাহাঙ্গীর কবির নানক। তিনি বলছেন যে তদন্ত কাজে মইনুল ইসলাম এবং আজিজ আহমেদ সহযোগিতা করতেন না, বরং সুনির্দিষ্টভাবে বাধা দেওয়ার চেষ্টা করতেন। তো এখানে আমরা যদি দেখি, দিন শেষে তিনি বলতেন যে তার বক্তব্য হচ্ছে যে 2009 সালের 14 অক্টোবর বিডিআরের তৎকালীন ডিজি মইনুল ইসলাম ও আমাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ে ডাকেন। আমি প্রধানমন্ত্রীর কাছে তদন্তের রিপোর্ট পেশ করি। তিনি রিপোর্টটি ছুড়ে ফেলে বলেন কি আবুল তাবুল রিপোর্ট, যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেভাবে কাজ করতে হবে। তখন মইনুল আমাকে বললেন রিপোর্টের জন্য কোনো রাজনৈতিক নেতার নাম না আসে, পুলিশের রিপোর্টের ভিত্তিতেই সবকিছু করতে হবে, সেনাবাহিনী এবং র্যাবের রিপোর্টের ভিত্তিতে কিছু করা যাবে না। এরপর আবারও আমাদের 2 জনকে ডাকা হয়। সেদিনও আমি রিপোর্ট পরিবর্তন করিনি। 361 দিন আমাকে DGFI-তে রাখা হয়। সেখান থেকে এই আয়নাঘরের শুরু। 5 বছর আমি সেখানে আটক থাকি। এরপর ছাড়া পেলেও দেশে থাকতে পারেনি আজিজ, মইনুল, আকবর, জিয়াউল হাসান, এদের সবার হাত সে সময় রক্তে রঞ্জিত। আর তার বক্তব্য হচ্ছে এই টোটাল ঘটনাটাকে কমান্ডার তারিক আহমেদ সিদ্দিক, আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত, তিনি এই ঘটনাটাকে লিড করেছিলেন। এরপর আমরা এখানে আরেকটু তথ্য দেখছি। আমি আমাদের বাংলাদেশের গণমাধ্যমের যে কোডগুলো আছে সেখান থেকে আমি আপনাদেরকে তথ্যগুলো দিচ্ছি। এখানে আমরা যদি দেখি যে কতিপয় সামরিক, বেসামরিক ও রাজনৈতিক নেতৃত্ব জড়িত জিজ্ঞাসাবাদের নামে জিয়াউল হাসান 43 বিডিআর সদস্যকে আপনার হত্যা করেছিলেন। মেজর অবসরপ্রাপ্ত রেজাউল করিম এই তথ্য দিয়েছেন। বলছিলেন যে মাস্টারমাইন্ড ছিল তারিক আহমেদ সিদ্দিক। আমরা যদি দেখি এখানে অনেক বড় একটা ফিচার করেছে বাংলাদেশের প্রথম সারি গণমাধ্যম দৈনিক ইত্তেফাক। এখন আমি নিজেও আশ্চর্য হচ্ছি যে আসলে এই ঘটনাগুলা কেন ঘটানো হলো, এতে আসলে দেশ জাতির কি বা লাভ হলো, বা এই যে তদন্ত রিপোর্টটা বছরের পর বছর ঘুরছিল, এটা কি কখনো সামনে আসবেন এমনটা কি ভাবা হয়েছিল? যারাই জড়িত তারিক সিদ্দিক হোক, জিয়াউল হাসান হোক, সামহাও XYZ যারাই হোক, বিষয়টা আরো সুষ্ঠু তদন্ত করে বিষয়টা যেন একটা ফাইনালাইজেশন করা হয়, এটা জাতির দীর্ঘদিনের দাবি। আমাদের দেশের যে রাজনীতি, এটি কোন দিকে যাচ্ছে? রাজনীতি কি এখন বঙ্গভবন থেকে নিয়ন্ত্রিত হচ্ছে, নাকি প্রধান উপদেষ্টা রূপে যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস তার দপ্তর থেকে নিয়ন্ত্রিত হচ্ছে? এখন ক্ষমতার যে বলয়গুলো রয়েছে, একসময় মন্ত্রীপাড়া ছিল, রাজনীতির পাড়া ছিল, কূটনীতির পাড়া ছিল, ঠিক আগস্ট মাসের 5 তারিখের পর সব এলোমেলো হয়ে গিয়েছে। আমরা জানতাম যে এই বাংলাদেশে একটা সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সীমাহীন প্রভাব ছিল। CIA, পেন্টাগন, প্যাসিফিক কমান্ড, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, হোয়াইট হাউস, এই নামগুলো শুনলে আমাদের হৃদয়ে কম্পন ধরত। বিশেষ করে পাকিস্তান জমানাতে, যখন পাকিস্তানের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রভাব, এটি একেবারে শতভাগ এটা নিশ্চিত হলো, এবং জুলফিকার আলী ভুট্টো থেকে শুরু করে হোসেন সৈয়দ সরওয়ার্দী, কিংবা ইস্কান্দার মির্জা থেকে শুরু করে আইয়ুব খান, বলতে গেলে সবাই ছিলেন পাকিস্তানে আমেরিকান এজেন্ট। সেই কারণে আমাদের এই দেশে তৎকালীন পূর্ববঙ্গে যারা রাজনীতি করতেন, তাদের একটা বিরাট অংশই ছিল তখন আমেরিকানপন্থী। রুশ বিপ্লবের পর
অর্থাৎ 50-এর দশকে রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন তৎকালীন তারা নিজেরাই তখন এতটা বিপদগ্রস্ত ছিল অর্থনৈতিকভাবে, ফলে পুরো 50-এর দশক তারা আমেরিকার কন্টেম্পোরারি কোনো ক্ষমতা দেখাতে পারেনি। 60-এর দশকে এসে নিকিতা ক্রুশ্চেভ যখন ক্ষমতা এলেন, ঠিক সেই সময়টিতে বিশ্বের যে দাদাগিরি বা মোড়লপনাতে আমেরিকার সঙ্গে পাল্লা দিয়ে সোভিয়েত ইউনিয়নও সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে থাকে, এবং সেই কারণে বাংলাদেশেও সোভিয়েতপন্থী একটা গ্রুপ এখানে শক্তিশালী হয়ে পড়ে। এর বাইরে চীনে মাও সেতুংয়ের নেতৃত্বে যে কমিউনিস্ট বিপ্লব হয়েছিল, তারাও প্রথম দিকে খুবই দুর্বল ছিল। অর্থনৈতিকভাবে কোনো তাদের যে যারা রাজনৈতিক সহযোগী, তাদেরকে সহযোগিতা না করার কারণে বা না পারার কারণে ঠিক চীনপন্থী যে কমিউনিজম, এটি আমাদের দেশে আসলে এরকম জনপ্রিয়তা পায়নি। মাওলানা ভাসানীকে বলা হতো যে তিনি চীনপন্থী, কিন্তু চীনের সেই যে আদর্শ, এটি বাংলায় প্রতিষ্ঠা করার মতো অবস্থা 50-এর দশকে বা 60-এর দশকে ছিল না। কিন্তু সম্পর্ক ছিল। আর ভারত তো তখন এশিয়ার মধ্যে সবচেয়ে দরিদ্র রাষ্ট্র, কাজেই সেখানে পণ্ডিত জওহরলাল নেহরু ছিলেন বা আরও অনেকেই ছিলেন, কিন্তু 50-এর দশক বা 60-এর দশকে আমাদের এই অভ্যন্তরীণ রাজনীতিতে খুব শক্তিশালী ভূমিকা রাখার মতো অবস্থা ভারত ছিল না। ফলে পুরো সময়টি 50-এর দশক 60-এর দশকে 20 বছর আমাদের রাষ্ট্র ক্ষমতা যারাই ছিলেন এবং রাজপথে যারা রাজনীতিবিদ ছিলেন, তারা সবাই আমেরিকানপন্থী ছিলেন। এটি 70-এর দশকে এসে আরও বেড়ে যায়, 80-এর দশকে এসে একটু চাপের মধ্যে পড়ে, কিন্তু এরশাদ জামানাতে সেটা ছিল। 91 সন থেকে আমাদের এই রাজনীতিতে সবার চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ভারত। আর দ্বিতীয় ক্যাটাগরিতে চলে আসে আপনার সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র। আবার 2001 সনের পর থেকে ধীরে ধীরে চীন একটা গুরুত্বপূর্ণ জায়গাতে চলে আসে, এবং এখন এই মুহূর্তে চীন আমাদের দেশের রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং করতে যাচ্ছে। এর বাইরে পাকিস্তান, তো পাকিস্তান মুক্তিযুদ্ধের পর থেকেই ব্যাকফুটে ছিল। তারপর বিএনপি যে কয়েকবার ক্ষমতা এসেছে, তাদের সঙ্গে জামাত ছিল, তখন অভিযোগ করা হতো যে তাদের সঙ্গে পাকিস্তানের একটা সম্পর্ক রয়েছে আইএসআই সংক্রান্ত। আসলে এই সম্পর্কটা ছিল কেবলমাত্র আইডিওলজিক্যাল সম্পর্ক, কিন্তু পাকিস্তানের সহযোগিতা নিয়ে এখানে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর মতো অবস্থা আমাদের দেশের কোনো পাকিস্তানপন্থী সংগঠনের ছিল না। আর পাকিস্তানের পক্ষেও জনমতের কারণে বাংলাদেশে এসে কোনো ভূমিকা রাখা সম্ভব ছিল না, আর এটা তাদের কোনো লাভও নেই। এখানে যা কিছু করা হোক না কেন, চীনের লাভ হবে 7 সিস্টারে কোনো কিছু হলে, কিন্তু পাকিস্তানের আসলে বাংলাদেশে যদি ভারত অপদস্থ হয়, বাংলাদেশে যদি তাদের অনেকগুলো মানে যে কূটনৈতিক যে স্ট্রং রয়েছে, যে ঝড় রয়েছে, এই ঝড় তারা এখানে প্রবাহিত করে দেয়, তবুও তাদের কোনো লাভ হবে না, যেহেতু তাদের সঙ্গে আমাদের কোনো সীমান্ত নেই। এই কারণে পাকিস্তানের সাথে আমাদের যে সম্পর্কটি, এটি আদর্শিক সম্পর্ক হতে পারে, চিন্তার সম্পর্ক হতে পারে, কলোনিয়াল যে প্রিভিয়াস কলোনিয়াল যে রিলেশন ছিল, এটার প্রেক্ষাপটে ভারতকে একটা চাপ প্রয়োগ করার ক্ষেত্রে আমাদের সীমানাকে পাকিস্তান ব্যবহার করতে পারে। কিন্তু সরাসরি পাকিস্তান আমাদের দেশে এসে যুদ্ধ করবে, ভারতের সঙ্গে দাঁড়াবে, আবার বাংলাদেশ পাকিস্তান হবে, এটা মানে একেবারে রীতিমতো অসম্ভব একটা বিষয়। যাই হোক, এই কারণে পাকিস্তান নিয়ে প্রচারণা চললেও পাকিস্তানের কোনো প্রতিক্রিয়া ছিল না। কিন্তু হাল আমলে যেটা দেখা যাচ্ছে সেটা হলো বাংলাদেশের রাজনীতিতে বিশেষ করে আওয়ামী লীগের পতনের পর পাকিস্তান স্বপ্রণোদিত হয়ে এগিয়ে এসেছে, এবং আওয়ামী লীগকে অপমান করার জন্য, বঙ্গবন্ধুকে অপমান করার জন্য ইতিমধ্যেই পাকিস্তানের যে ক্ষমতাধর রাজনৈতিক দল যারা রয়েছেন, বিশেষ করে শাহবাজ শরীফের সরকার এবং তার সঙ্গে যারা আছেন যে ভুট্টো পরিবার, তো বিলাওয়াল ভুট্টো, তারা ঐতিহাসিকভাবে বাংলাদেশ বিরোধী, আওয়ামী লীগ বিরোধী। তো কাজে তারা এই সুযোগটি নিয়ে বিএনপির সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চাচ্ছে এবং আওয়ামী লীগকে অপদস্থ করতে চাচ্ছে, এবং এর বিনিময়ে যদি ভারতের কোনো ক্ষতি হয় তাহলে সম্পত্তিকরণী পাকিস্তান লাভবান হবে। দ্বিতীয়ত চীন, আমরা জানি যে চীনের সঙ্গে আমাদের বিএনপির একটা নিদারুণ সম্পর্ক ছিল। তো সেই সম্পর্কটি 2009 থেকে টানাপোড়েনের মধ্যে চলছিল। চীন আসলে ব্যবসায়িক কারণে, বাণিজ্যিক কারণে আওয়ামী লীগকে পছন্দ করেছিল। আর আওয়ামী লীগ যেভাবে 2014 সনের পরে কর্তৃত্ব পরায়ণ হয়ে পড়েছিল, গণতন্ত্র থেকে দূরে সরে যাচ্ছিল, চীন মনে করেছিল যে যে কোনো গণতান্ত্রিক শক্তির চাইতে ফ্যাসিবাদ বা একনায়কতন্ত্র যারা ধারণ করে মনোমস্তিষ্কে, তাদের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক রাখা তাদের জন্য নিরাপদ, এবং সেই অর্থে তারা প্রাণান্ত চেষ্টা করেছে ভারত থেকে আলাদা করে শেখ হাসিনার যে ফ্যাসিজম, এটাকে শক্তিশালী করার জন্য। কিন্তু শেখ হাসিনা এই অঙ্কটা বুঝতে পারেনি, কেননা তার যদি গণতান্ত্রিক চরিত্র থাকতো তাহলে সেক্ষেত্রে ভারতের সঙ্গে তার সম্পর্কটা মধুর হতো, স্থায়ী হতো। কিন্তু সে যে ফ্যাসিজম চালু করেছিল, স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চালু করেছিল, তার জন্য সবচেয়ে নিরাপদ ছিল চীন। কিন্তু চীনের সেই আহ্বানটি সে বুঝতে পারেনি, সাহস পায়নি, অথবা বোঝার চেষ্টা করেনি, সে ভারতের পিছনেই ছুটেছে। তো যাই হোক, এখন এর ফলে কি হলো, এই যে সরকারের পতন হলো, এই পতনের পর সেই সর্বশক্তি নিয়োগ করে চীন এখন যাকে বলা হয় এটার সাথে আমাদের বিএনপির সঙ্গে সম্পর্ক স্থাপন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং ইতিমধ্যে বেশ কতগুলো বৈঠক হয়েছে প্রকাশ্যে, আর পর্দার অন্তরালে অনেকগুলো বৈঠক হয়েছে, এটা সংগতিকরণই অনুমান করা যায়। আর অন্যদিকে এখন যারা তত্ত্বাবধায়ক সরকার চালাচ্ছেন বা অন্তর্বর্তীকালীন সরকার চালাচ্ছেন, এদেরকে মার্কিন ব্যাক্ট বা ইউরোপিয়ান ব্যাক্ট গভর্নমেন্ট বলা হয়, যদিও তাদের ভিশন, মিশন, তাদের কার্যকাল কোনো কিছুই এখন নিশ্চিত নয়।
কতদিন আছেন, কতদিন থাকবেন, কি করবেন, এই বিষয়গুলো তারাও জানে না, আমরাও জানি না। তো এরই মধ্যে যেটি হচ্ছে, রাজনৈতিক অবস্থা ক্রমশ জটিল হয়ে যাচ্ছে। আমরা কেউ বুঝতে পারছি না যে নির্বাচন কবে হবে। সরকার সংস্কারের কথা বলছে, কিন্তু এই সংস্কারের ব্যাপারে তাদের কোনো গ্রাউন্ড ওয়ার্ক রয়েছে কিনা। যদি গ্রাউন্ড ওয়ার্ক না থাকে, অভিজ্ঞতা না থাকে, তাহলে এই সংস্কার নিয়ে, যে কোনো বিষয়ের সংস্কার নিয়ে তারা যদি বেশি ঘাটাঘাটি করে, বেশি সময় ক্ষেপণ করে, তাহলে তাদের জন্য অশুভ পরিণতি দেখে নিয়ে আসবে, কোনো সন্দেহ নেই। তো যার জন্য এটি নিয়ে আমাদের যারা সাধারণ জনগণ, আমাদের আসলে অনেকেরই, বেশিরভাগ মানুষেরই চিন্তা যে ক্ষমতা বিএনপি আসবে বা ক্ষমতা আওয়ামী লীগ আসবে, এটা মুদ্রার এপিঠ এবং ওপিঠ কয়েকজনের জন্য। এবং ইতিমধ্যে গত 15 দিন আপনারা অনেক কিছু দেখেছেন যে যেখানে বিএনপি ছিল সেখানে আওয়ামী লীগ এসে বসেছে, আবার আওয়ামী লীগ যেখান থেকে চলে গেছে সেখানে বিএনপি লোক বসার চেষ্টা করছে। আর এর মধ্যে থেকে জামাতের যারা লোকজন আছে তারাও তাদের কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ যে জায়গা, সেই জায়গাগুলোতে তারা তাদের প্রভাব বিস্তার করতে যাচ্ছে। তো সেক্ষেত্রে সাধারণ জনগণ তাদের লাভ কি হলো? কেউ কেউ বলছেন আমরা খুব নিঃশ্বাস নিচ্ছি, তারপর আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, কিন্তু এটা 15 দিন তো আসলে একটা সময় নয়। 3 মাস যদি এভাবে চলতে থাকে, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে বেশিরভাগ মানুষ এই অবস্থাতে স্বস্তি পাবে না। এই কারণ হলো, যে যার মতো করে বিদ্রোহ করছে, বিপ্লব করছে, দাবি দাওয়া পেশ করছে, সরকারকে দুর্বল মনে করে সরকারের উপর একের পর এক তারা যাকে বলা হয় দাবিনামার সেই শাহনামা, পারস্য যে সাহিত্য বিখ্যাত শাহনামা, সেই শাহনামার যে কাহিনীগুলো, সেই কাহিনীগুলো একটার পর একটা ঘটিয়ে যাচ্ছে। সরকার বিপর্যস্ত, এর সঙ্গে সঙ্গে ব্যবসা বাণিজ্য সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। যার ফলে মানুষ ধৈর্য রাখতে পারছে না, সরকারের উপর ধৈর্য রাখতে পারছে না, আওয়ামী লীগের যে কুকর্ম সেগুলো ভুলতে পারছে না, আবার বিএনপির প্রতি যে খুব নির্ভর করবে এই ধরনের কোনো পরিবেশ বা পরিস্থিতি তারা দেখতে পাচ্ছে না। কিন্তু এরই মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে আমরা দেখতে পাচ্ছি যে খুব দ্রুততার সাথে এই বিএনপির সঙ্গে পাকিস্তান এবং চীন যেভাবে সাড়া দিয়েছে এবং যেভাবে তারা বন্ধুত্বের বন্ধন দৃঢ় করছে, তা একদিকে ভারতকে খেপিয়ে তুলছে, অন্যদিকে বর্তমান সরকার যারা আছে মার্কিনপন্থী, তাদেরকে সন্ত্রস্ত করে তুলছে। এবং চীন যদি সত্যিকার অর্থে এখানে প্রভাব বিস্তার করতে পারে এবং চীনের মদত পুষ্ট কোনো সরকার যদি এখানে ক্ষমতায় আসতে পারে, সঙ্গত কারণেই ভারত বিপদে পড়বে, বহুমুখী বিপদে পড়বে। ভারতের যে 7 সিস্টারগুলো রয়েছে সেখানে অনার সৃষ্টি তৈরি হবে, তাদের মধ্যে স্বাধীনতার ভাব জাগ্রত হবে। দীর্ঘদিন ধরে চীন যেভাবে ভারতের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গ্রুপকে তারা মদত দিচ্ছে এবং ভারতের বিভিন্ন এলাকাগুলোতে, বিশেষ করে সিকিমের উপর, তিব্বতের উপর তারা যে দাবিনামা পেশ করে আসছে, এই জিনিসগুলো যদি বাংলাদেশে চীনপন্থী কোনো সরকার প্রতিষ্ঠিত হয়, তাহলে বাংলাদেশকে একটা ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করে চীন এই কাজগুলো আরও সুচারুরূপে করতে পারবে। এবং সেক্ষেত্রে চীনের সঙ্গে যদি বিএনপির একটা বাইলেটারাল রিলেশন হয়, এবং এটা এখন ডক্টর ইউনূসের সঙ্গে হতে পারে, মানে যেভাবেই হোক না কেন, চীনের সঙ্গে যদি আমরা আমাদের বন্ধুত্বের বন্ধনটা সুদৃঢ় করি, আমরা হয়তো ভারতীয় আগ্রাসন বন্ধ করতে পারবো, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের যে রাজনীতির যে শ্রেণী চরিত্র, এটি কিন্তু পাল্টে যাবে। কোনো অবস্থাতেই পশ্চিমা রাষ্ট্রের গণতন্ত্র এখানে চীনের নেতৃত্বে সম্ভব নয়। এটা অনেকটা মধ্যপ্রাচ্যের যাকে বলা হয় রাজাবাসা শাসিত রাষ্ট্রের মতো হয়ে যাবে। দ্বিতীয়ত, এখানে চীনের যে বাণিজ্য, সে বাণিজ্য হলো স্বল্পমেয়াদী বাণিজ্য, তারা সাস্টেনেবল লং টার্ম কোনো বাণিজ্যে যায় না। আমি চীনের অনেক জায়গাতে দেখেছি, কিছু কিছু এলাকা চীনের, যেমন যেখানে ফ্রান্সের দখলে ছিল, তো সেখানে এক ধরনের ডেভেলপমেন্ট হয়েছে। জার্মানির দখলে যে এলাকাগুলো ছিল, বিশেষ করে চিনডাও এলাকা, সেখানে দেখেছি তো জার্মানিরা যখনই কোনো একটা কাজ করে কোথাও, সেখানে তারা 100 বছর 200 বছর তারা মাস্টার প্ল্যান নিয়ে সেই কাজগুলো করে। তো সেই জার্মান জমানাতে চিনডাও এলাকাতে যে সকল রাস্তাঘাট হয়েছে, শহরের মাস্টার প্ল্যান হয়েছে, সেগুলো সব এখনও ওভাবে আছে। এবং এখন চীনের যে কোনো আধুনিক শহরের চাইতে সেই জার্মান পরিকল্পনা, সুদীর্ঘ মেয়াদে যে পরিকল্পনাগুলো তারা করেছে, সেগুলো এখনও যেভাবে আছে, তাতে চীনের জনগণ মনে করছে যে এখনকার শাসনের চেয়ে জার্মান শাসন ভালো ছিল। কিন্তু চীন যেটি করে সেটা স্বল্প মেয়াদে লিপস্টিক বা কসমেটিক যে ডেভেলপমেন্ট, এরকম তারা শো করে। তো সেই দিক থেকে আমাদের দেশের হয়তো ডেভেলপমেন্ট হবে, আরেকটা পদ্মা ব্রিজ হবে, আরেকটা মেট্রো রেল হবে, তো এগুলো সবই বাংলাদেশের জন্য কসমেটিক। কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলতে যা বোঝায়, সেটা এদেশের হাজার বছরের ঐতিহ্যবাহী যে গণতন্ত্র, সেই গণতন্ত্রের প্রতিষ্ঠা, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, তারপর এদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ইউরোপের ধাঁচে গণতান্ত্রিক করা, গণমুখী করা, ন্যায় বিচার সুশাসন প্রতিষ্ঠা করা, তারপরে জবাবদিহিতা প্রতিষ্ঠা করা, সংবাদপত্রের স্বাধীনতা, এই জিনিসগুলো হয়তো আগের মতো থাকবে না। তো যারা এই এখন রাজনীতির অন্দরমহল যারা হ্যান্ডেল করছেন, কূটনীতি যারা হ্যান্ডেল করছেন, আর জনগণ যারা আমরা আছি, তারা যখন ভাবছি যে কার সঙ্গে গেলে, কোনটার সঙ্গে গেলে কি হতে পারে, এই বিষয়গুলো যদি আমরা খোলামেলা আলোচনা করি এবং আমরা আমাদের যে ভয়েস এগুলো রেজ করি যে এটি সঠিক, এটি মন্দ, এদিকে যাওয়া উচিত, এদিকে যাওয়া উচিত না, এটা যদি আমরা না করি, তাহলে আওয়ামী লীগের যে সকল লোক নিজেদেরকে এখন নিরহ ভাবছেন, যারা আওয়ামী লীগের দুঃশাসনের সময় চুপচাপ ছিলেন, সমর্থন দিয়েছেন, তাদের যে দুরবস্থা হবে আগামী দিনে, আমরা যারা এখনকার জামানাতে ঘটমান যে সকল বিষয়বস্তু রয়েছে তার সম্পর্কে যদি বোবা হওয়ার চেষ্টা করি, অন্ধ হওয়ার চেষ্টা করি, তাতে কিন্তু আমাদের প্রলয় থেমে থাকবে না।
প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিওতে পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।